অনুষ্ঠান শুরু করি, তারপরে আস্তে আস্তে যারা আসতেছেন হয়তো সবাই ধারণা যে বাংলাদেশের টাইম 10টা, 10:30, 11টা, 12টা কয়টা বাজে, তাই না? সেই জন্য আমরা যদিও 15 মিনিট লেট, 10টায় শুরু করার কথা, আমরা মনে হয় জাস্ট আলোচনা শুরু করে দিই, কেন পরবর্তীতে অনেকের অনেক কোশ্চেন থাকবে, অনেকের সমস্যা থাকবে, সেগুলো আলোচনা করতে করতে অনেক সময় লেগে যাবে। এখন আমাদের আজকে আলোচনার যে বিষয়, যে সাধারণত সবাই আমরা একত্রিত হয়েছি, যেহেতু আমিও কার্ডিওলজিস্ট, ম্যাক্সিমাম রুগী যারা আছেন এখানে, কেউ রুগী আছেন, কেউ রুগীর কেয়ার গিভার অর্থাৎ রুগীর সেবা করেন, কেউ রুগী গার্জিয়ান। তো এখন এই সবাই একত্রিত হয়েছি, এটা হলো যে আমাদের যে হার্টের যে সমস্যা, বুকে ব্যথা। এখন এই বুকে ব্যথার অনেক কারণ থাকে, বুকে ব্যথা অনেক কারণে হয়। যেমন আমরা দেখি যাদের বুকে ব্যথা হচ্ছে, অনেক রোগীর কারো ডায়াবেটিস আছে, কারো উচ্চ রক্তচাপ আছে, কারো হলো রক্তে উচ্চমাত্রা কোলেস্টেরল আছে, কেউ ধূমপান করে। এখন যেহেতু অনেকগুলো এরকম সমস্যা আছে, এই সমস্ত সমস্যায় আমরা আসলে একসাথে করে আজকের এই আলোচনা বা প্রোগ্রাম, ঠিক আছে? আর এর মধ্যে থেকে মানে যার মনে যেটা কোশ্চেন থাকে, জাস্ট কোশ্চেনটা একটু স্মরণ রেখে পরবর্তীতে আমরা সময় দেব, এটা সবাই আলোচনা করব, ঠিক আছে? এর মধ্যে কারো কোশ্চেন করতে পারেন, কেউ কমেন্ট করলে কমেন্ট করতে পারেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। এখন আমরা দেখব যে শুরুতেই যে কিছু এনজিওগ্রামের সিটি, ঠিক আছে, ব্লক হয়েছে। এরপরে আলোচনা করব ব্লক কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা জরুরি, কেন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা জরুরি, কেন কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা জরুরি, সেটা আমাদের সামনে আসবে। নেক্সট, এখানে যেমন আমরা একটা রোগীর দেখতে পাচ্ছি যে দেখেন, একটা মহিলা নুরুন নাহার, 56 বছর বয়স। ওনার এই যে রক্তনালীতে একটা জায়গা দেখতেছি আমরা যে এই জায়গাটা রক্তনালী শুরু হয়ে গেছে এখানে। আবার একটু কাইন্ডলি আবার আবার এই জায়গা, এই যে রক্তনালী এখানে শুরু হয়ে গেছে। তার মানে আমরা যেটা নর্মালি শুনি যে রক্তনালীতে ব্লক, এইটা আসলে সেই ব্লক। তো এখন ব্লক কেন হচ্ছে, কেন হবে, কেন কি কারণে হতে হবে, কি চিকিৎসা আছে, এটা পরবর্তীতে আমরা আবার আলাপ করব। নেক্সট, এখানে এটা স্টিল ফটো। নেক্সট, এখানে দেখতেছি আমরা এই যে দেখেন, এই যে রক্তনালী, এটা আমাদের মূলত 3টা রক্তনালী। একটাকে বলি আমরা এলএডি, একটা এলসিএক্স, আর একটা রাইট সাইডে রাইট কর্নার আর্টারি। এই 3টা মূল রক্তনালী যারা আমাদের রক্ত সরবরাহ করে হার্টের মধ্যে। এই রক্তনালী এখানকার পর এই যে এখান থেকে টোটাল রক্তনালী বন্ধ, এখান থেকে রক্তনালী এই পর্যন্ত আসছে, টোটাল রক্তনালী বন্ধ। এখন যেহেতু টোটাল রক্তনালী বন্ধ, এই রক্তনালী পরবর্তীতে আমরা এই প্রথমে তার দিয়ে এখানে, তারপরে এখানে বেলুন দিয়ে আস্তে আস্তে পুরো রাস্তা তৈরি করি, তারপরে এখান থেকে রিং বসাই দেওয়ার পরে সুন্দর করে ফ্লো চলে আসে। সমস্যা কি, এই রক্তনালী যদি বন্ধ থাকে, যদি রক্ত সরবরাহ না পায়, এখানে হার্টের মাসেল আস্তে আস্তে ড্যামেজ হয়। ড্যামেজ হলে পরবর্তীতে আমরা শুনবেন যে হার্ট অ্যাটাকে রোগীর শ্বাসকষ্ট হয়, ঠিক আছে? রোগী বসে থাকে, হাঁটতে পারে না, হাঁটতে গেলে বুকে চাপ দিয়ে ধরে, অথবা রাস্তা শোয়ার পরে শ্বাসকষ্ট হয়। এই কারণে এটা একটু চালু করে দেন না, পরের ভিডিওটা পরেরটা। এই যে দেখেন কত সুন্দর রাস্তা হয়ে গেছে এখন। এই যে এই ভদ্রলোকই, এই যে আলেক, 50 ইয়ার্স, ইবনে সিনা, এই দেখেন এই রক্তনালীটা কত দূর গেছে, এই পর্যন্ত আসছে, অথচ এরপর থেকে টোটাল বন্ধ হয়ে গেছিল। আর এখন কত সুন্দর ফ্লো আসতেছে রক্তনালীতে, ঠিক আছে? তো এটা রিং লাগানোর পরে আমাদের এই ফ্লোটা তৈরি হয়েছে, এই যে এই ফ্লোটা তৈরি হয়েছে, হ্যাঁ, এই যে এটা, ঠিক আছে? এবং হার্টের মাসে, যেখানে হার্টের কন্ট্রাকশন আগে কম ছিল, এখন হার্টের কন্ট্রাকশন, সুন্দর হার্টের কন্ট্রাকশন আসতেছে। নেক্সট, আরেকটা রোগী দেখি আমরা। এখানে দেখেন আরেকটা, এটাও হলো লেফট অ্যান্টিওডিসেন্ডিং বলে, একটা গুরুত্বপূর্ণ রক্তনালী। এই যে এখানে ব্লক আছে, ইসমাইল হোসেন, 50 ইয়ার্স, এই যে এখানে। নেক্সট, এখানে এই রোগীর যে রিং লাগাই দিয়েছে, রিং লাগাই দেওয়ার পরে সুন্দর করে ফ্লো চলতেছে, এই যে ফ্লো যাচ্ছে। আর রিংটা যে এখানে দেখা যাচ্ছে জালের মতো দেখতে একটা, সরি, ইসমাইল হোসেনের ওনারই 2টা ব্লক ছিল, একটা হলো এলএডি আর একটা হলো
রাইট কর্নারে একটা, এটা বলে রাইট কর্নার, রাইট সাইড রক্তনালী। দেখেন এখানে 99% ব্লক, এই জায়গাটা, এই যে 99% সুতার মতো চলতেছে এই যে এখানে। পরবর্তীতে রিং লাগাই দেওয়ার পরে পরবর্তী সেকেন্ড এটা রিং লাগাই দেওয়ার পর এই যে ব্লকটা ছুটে গেছে এখানে, হ্যাঁ এখানে সামান্য একটু ডিস্টালি রয়ে গেছে, এখানে ব্লকটা পুরোপুরি কমে গেছে। নেক্সট। আচ্ছা, এখন এই যেমন আমরা দেখলাম, এখন যে বুকে ব্যথার বিভিন্ন কারণ, বুকে ব্যথা যেমন হার্টের ব্লকের কারণে হয়, তেমনি বুকে ব্যথার আর অনেকগুলো কারণ আছে। বুকে ব্যথা মানেই যে হার্টের ব্লক, বুকে ব্যথা মানেই যে হলো যে রক্তনালীতে ব্লক হয়েছে বা হার্ট অ্যাটাক হয়েছে, এমন না, অনেক কারণে বুকে ব্যথা হতে পারে। এই যে এইটা হলো আমাদের ওই সামনের খাঁচা যেটা আছে, খাঁচা রিমুভ করার পরে এই যে ভিতরে যে আমরা স্ট্রাকচার দেখতেছি যেগুলো দেখা যায়, এখানে যে কোনো কারণে আসলে বুকে ব্যথা হতে পারে। যেমন এখানে ফুসফুস আছে, মাঝখানে এখানে হার্ট আছে, ফুসফুসের চারিপাশে পর্দা আছে, এর চারিপাশে দেখেন এই যে হাড় আছে, এখানে হাড়, এর চারিপাশে যে মাঝখানে মাসেল আছে, অথবা পাশে একদম উপরে স্কিন আছে। এই যে স্কিন থেকে শুরু করে একদম ডিপ এই পর্যন্ত, আর এখানে ট্রাকিয়া আমার শ্বাসনালী আছে, আর পাশে এর জাস্ট পিছনে আমাদের খাদ্যনালী আছে। ইভেন এখানে নিচে স্টোমাক আছে, স্টোমাক হলো যে পাকস্থলী আছে, এই আর এখানে লিভার আছে, লিভার এখানে গল ব্লাডার আছে। এই যে যে চারিপাশে যে স্ট্রাকচারগুলো আছে, এই সমস্ত কিছুতে যদি যে কোনো ধরনের সমস্যা হয় তাহলে আপনাদের বুকে ব্যথা হতে পারে। এই জন্য অনেক সময় কোশ্চেন আছে যে আমার তো বুকে ব্যথা, আমার তো শুধু ইসিজি করলে হয়, অথবা আমার তো শুধু ইকো বা ইটিডি করলে হয়, আমাকে আল্ট্রাসোনোগ্রাম কেন পরীক্ষা দিল, আমাকে কেন এক্স রে পরীক্ষা দিল, অনেক সময় কনফিউশন তৈরি হয়। এই কারণে অনেক সময় দেখা, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় গল ব্লাডারে স্টোন রয়ে গেছে অথচ বুকে ব্যথা হচ্ছে। তখন আমরা যদি আল্ট্রাসোনোগ্রাম না দেই তখন দেখা যায় আমাদের ডায়াগনোসিস মিস হচ্ছে। আমি ইসিজি ইকোইটিডি করে দেখলাম সব ভালো আছে, আমি বললাম আপনার হার্টের সমস্যা নেই কোনো। রোগী দেখা যাচ্ছে হঠাৎ করে রাতে একদিন প্রচন্ড বুকে ব্যথা নিয়ে, গল ব্লাডার নিয়ে একদম শ্বাসকষ্ট নিয়ে বা এনে হাসপাতালে ভর্তি হলো। তাহলে এতগুলো কারণে আমাদের বুকে ব্যথা হতে পারে। নেক্সট প্লিজ। এই যে এখানে এই যে ফুসফুস, পর্দা, হার্ট, ডায়াফ্রাম, যে কোনো সমস্যার জন্য বুকে ব্যথা হতে পারে। নেক্সট। এখন এই বুকে ব্যথা সংক্রান্ত কিছু আলোচনা, হ্যাঁ, যে কি কারণে হতে পারে বুকে ব্যথা। সেটা যেমন এই ব্যক্তি 40 বছর বয়স, উনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ আর রক্তে কোলেস্টেরল ওনার আছে, অনেকদিন ধরে ভুগতেছে কিন্তু নিয়ম মানে না। উনি এই যে ধূমপান করেন, উনি কিছুদিন ধরে খেয়াল করছে যে সকালে পার্কে হাঁটার সময় বুকে চাপ লাগে, হাঁটার সময় বুকে চাপ লাগে। এর ওনার ইসিজি আর ইকো কিন্তু স্বাভাবিক। আমার অনেক সময় আছে ইসিজি ভালো তার মানে হার্টের ভালো, জিনিসটা তা না। ইকো রিপোর্ট ভালো তার মানে আমার হার্ট ভালো, জিনিসটা তাও না। পরবর্তী তাকে ওনাকে ইটিটি করলে দেখা যায় ইটিটি পজিটিভ, ওই মেশিনে দৌড়ানোর যে পরীক্ষা ইটিটি করলে ইটিটি পজিটিভ। তারপর ওনাকে এনজিওগ্রাম করলাম, এনজিওগ্রাম করার পরে ওনাকে দেখা গেল একটা এলসিএক্স, একটা রক্তনালী, যেমন আমরা এলইডি বললাম, এলসিএক্স বললাম, আরসিএ বললাম, এই রক্তনালীতে 85% ব্লক। ঠিক আছে, তারপরে রিং বসাই দেওয়ার পরে উনি সুস্থ। তাহলে এই যে আমাদেরকে রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে, যদি ডায়াবেটিস কন্ট্রোল না করি, উচ্চ রক্তচাপ যদি কন্ট্রোল না করি, যদি কোলেস্টেরল কন্ট্রোল না করি, যদি ধূমপান বন্ধ না করি, তাহলে আমাদের হার্টে ব্লক হতে পারে। ঠিক আছে, এইটাও আজকে এই স্লাইড থেকে দিস ইজ দ্য মেসেজ। ঠিক আছে, যারা ধূমপান এখনো করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যেসব রোগী চেম্বারে যান, আমি খুব জোরাজোরি করি না, কিন্তু একবার হলেও আমি বলি যে ধূমপান করবেন না যারা ধূমপান করেন। ঠিক আছে, এইখানেও এইখান থেকেও আমরা হোপফুলি যে আশা করবো যে আমার এই মেসেজটা দ্বারাও যে যারা ধূমপান এখনো চালায় যাচ্ছেন তারা ধূমপান বন্ধ করবেন। নেক্সট। আর একটা পেশেন্ট আমরা দেখি, সেটা হলো এই যে 58 বছর বয়স মহিলা, 10 বছর যাবত ডায়াবেটিস, ইনসুলিন নেন 3 বছর, 6 বছর যাবত হাইপার উচ্চ রক্তচাপ এবং উচ্চ কোলেস্টেরল রোগে উনি ভুগছেন। ওনারও একই অবস্থা, হাঁটতে গেলে বুকে ধরে আসে, হাঁটতে গেলে বুকে চাপ লাগে। ওনাকে উনি নিয়মিত ওষুধও খান না, আবার হলো লাইফ স্টাইলও মানেন না, যে ডায়াবেটিস কন্ট্রোল করা যাবে, খাবার দাবার করা দরকার, ঠিক আছে, এগুলো উনি মেনটেন করেন না। রিপোর্টে দেখা গেল ডায়াবেটিস, রক্তে চর্বির মাত্রা অনিয়ন্ত্রিত, কিন্তু ইসিজি সম্পূর্ণ স্বাভাবিক, ইকোকার্ডিওগ্রামও স্বাভাবিক। ওনাকে ইটিডি করার পরামর্শ দেওয়া হলো, ওনার স্টেজ 3-তে পজিটিভ আসলো। স্টেজ 3-তে মানে অনেকক্ষণ হাঁটতে পারছেন উনি আর কি। হ্যাঁ, নেক্সট। ওনাকে যেহেতু স্টেজ 3-তে পজিটিভ, অনেক সময় স্টেজ 3-তে পজিটিভ হলে যেহেতু হাঁটতে, প্রথম আমরা ওষুধ দিই যে ওষুধ খেয়ে উনি ভালো থাকে কিনা। ওষুধ খাওয়ার পরেও যদি উনি ভালো না হয় তখন আমরা এনজিওগ্রামের পরামর্শ দিই। ঠিক আছে।
তাহলে এই জন্য ওনাকে বলা হলো যে ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে, আর যদি এরপরে ওনার নিয়মিত ওষুধ খেতে, ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য, প্রেশার কন্ট্রোল করার জন্য, আর কোলেস্টেরল কন্ট্রোল করার জন্য। এরপরেও বলছি যদি তারপরেও যদি আপনার কষ্ট হয়, বুকে চাপ হয়, তাহলে আপনি এরপর আমরা এনজিওগ্রাম করব। ওকে, এখন দেখা গেল উনি এই যে প্রয়োজনীয় ওষুধ দেওয়ার পাশাপাশি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের পরামর্শ দেওয়া হলো। এখন উনি নিয়মিত ওষুধ খান, উপদেশ মেনে চলেন, উনি ভালো আছেন এবং 30-35 থেকে 45 মিনিট হাঁটার পর ওনার কষ্ট হয় না। তার মানে এই রোগীকে এনজিওগ্রাম লাগছে? লাগে না। ঠিক আছে, এই রোগীর ওষুধ দ্বারা কন্ট্রোল হয়ে গেছে। নেক্সট আরেকটা কেস আমরা দেখতেছি যে 60 বছর বয়স, উনি কুড়িগ্রাম থেকে আসতেন। উনি 7 বছর যাবত ধূমপান করেন, 5 বছর যাবত ডায়াবেটিস, 2 বছর যাবত উচ্চ রক্তচাপ ওষুধ খান, কিন্তু চিকিৎসা অনিয়মিত, সুস্থ জীবনচর্চা করেন না। ওনার ইসিজি স্বাভাবিক, কিন্তু ইটিটি স্টেজ 1 পজিটিভ, মানে প্রথমে মেশিনে হাঁটার পরেই ওনার বুকে চাপ লাগছে, প্লাস হলো ইসিজি চেঞ্জ আসছে, আমরা বন্ধ করে দিয়েছি ইটিটি। ঠিক আছে, আর্লি স্টেজে পজিটিভ মানে হলো ওনার ব্লকের মাত্রা বেশি, ফলে ওনাকে কি করলাম, সরাসরি এনজিওগ্রাম বললাম। এই রোগীর আবার যদি ওষুধের রিস্ক দেয়, এর মধ্যে যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। ঠিক আছে, এই জন্য আমি সরাসরি এনজিওগ্রাম করলাম। এনজিওগ্রাম করার পরে ওনার এলআইডি, মূল রক্তনালীতে 90% ব্লক এবং আরসিএ তে 85% ব্লক, অর্থাৎ ডিভিডি দুইটা ভেসেলে ওনার ব্লক। এই জন্য ওনাকে দুইটা ভেসেলে রিং লাগিয়ে দিলাম। রোগী ভালো আছে, রোগী চলাফেরা করতেছে। ঠিক আছে, নেক্সট। এই রিং লাগানোর পরে উনি এখন ভালো আছেন, নিয়মিত করেন। ওই হাঁটা 6 মাস পরে আবার রিট্রিট করা হলো, দেখা গেল একটা রিট্রিট নেগেটিভ, ওনার রিং ভালো আছে। ঠিক। আচ্ছা, এই একটা রোগী, উনি যে 55 বছর বয়স, আসছেন হলো চাঁদপুর থেকে। ওখান থেকে বুকে ব্যথা হওয়ার পরে রেফার করছে। উনিও এরকম রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, ধূমপান করেন 10 বছর, আর প্রেশার উচ্চ রক্তে 5 বছর ধরে নিয়মিত ওষুধ খান না। ওনাকে দ্রুত ঢাকায় পাঠানোর পরে ওনাকে যেহেতু বুকে ব্যথা হচ্ছে, ইসিজি করার পরে দেখা গেল না হার্ট অ্যাটাক হচ্ছে। তো হার্ট অ্যাটাক হওয়ার পর ওনাকে অপশন দেওয়া হলো যে আপনি এক ধরনের, যেহেতু অ্যাটাক হয়েছে, রক্ত জমাট পাচ্ছে, রক্ত জমাট পাতার ওষুধও খেতে পারে, মানে ওষুধ দেওয়া যেতে পারে, অথবা সরাসরি এনজিওগ্রাম করে রিং বসাই দেওয়া যেতে পারে। উনি রাজি হলেন যে সরাসরি এনজিওগ্রাম করে রিং বসাবেন। ওনার সরাসরি এনজিওগ্রাম করা হলো। এনজিওগ্রাম করার পরে নেক্সট স্লাইড, এনজিওগ্রাম করা হলো, এনজিওগ্রাম ব্লক পাওয়া গেল, রিং বসাই দিলাম। এই রিং বসাই দেওয়ার পর উনি এখন এই যে ভালো আছেন, এবং ভিতরে যে রক্ত জমাট পাচ্ছিল, রক্ত জমাটটা ক্যাথেটার দিয়ে সাকশন দিয়ে টান দিয়ে ওই জমাট রক্তটা বের করে দেওয়া হচ্ছে। উনি এখন এই যে নিয়মিত ওষুধ খান। নেক্সট প্লিজ। আচ্ছা, এখন আমরা একটু যেটা ব্লকে আলোচনা করলাম যে কিভাবে, এখন আমরা বুকে ব্যথা অন্যান্য যেসব কারণে হতে পারে আমরা একটু দেখে নিই। যে বুকে ব্যথা মানে যেমন একটা হতে পারে যে বুকে ব্যথা হয়েছে, যদি আমরা এই মেসেজটা যে বুকে ব্যথা মানে হলো ব্লক হয়েছে, তাহলে সবাই আতঙ্কিত হয়ে যাবে, তাই না? তখনই যে এই বয়স কম বা আরেকটা ওর বয়স কম, দেখা যায় বুকে ব্যথা হলেই তখন ফোন করবে যে আমার বাচ্চাকে হার্ট অ্যাটাক হলো কেন, হতে পারে, কিন্তু খুব আনইউজুয়াল। ঠিক আছে, অন্যান্য কারণে হতে পারে। কি কারণে হতে পারে আমরা এখানে একটু দেখতেছি যে 16 বছর বয়স, 7 দিন ধরে জ্বর, হঠাৎ তীব্র বুকে ব্যথা, আসার পর ইসিজি করা হলো। ইসিজি করার পর ইসিজিটা হার্ট অ্যাটাকের মতো। ঠিক আছে, এই যখন এরকম জুনিয়র ডাক্তাররাও বলবে হার্ট অ্যাটাকের মতো, বড় ডাক্তারের কাছে যান, তখনই আবার আতঙ্ক। কিন্তু হার্ট অ্যাটাকের মতো হলেও আসলে এটা হার্ট অ্যাটাক না। ঠিক আছে, এটাকে আমরা বলি যেহেতু তার জ্বর আছে এবং বুকে তীব্র ব্যথা আছে, হার্ট অ্যাটাকের জন্য যদি ইসিজি খারাপ, তারপর আমরা ওটা কিছু রক্ত পরীক্ষা করাই। ঠিক আছে, রক্ত পরীক্ষা করে কনফার্ম হয়ে গেল তার হলো একুট পেরিকার্ডিটিস, মানে হার্টের চারিপাশে যে পর্দা আছে, এটা পর্দার ইনফেকশন হচ্ছে, প্রদাহ। এই প্রদাহ থেকেও আমাদের বুকে তীব্র ব্যথা হতে পারে, ইসিজিটাও হার্ট অ্যাটাকের মতো হতে পারে। ঠিক আছে, সুতরাং স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে যদি তীব্র বুকে ব্যথা হয়, তাহলে হার্ট অ্যাটাক হতে পারে, কিন্তু সম্ভাবনা কম। সেক্ষেত্রে পর্দার ইনফ্লামেশন বা নিউমোনিয়া বা অন্য কোনো কিছু হওয়ার সম্ভাবনা বেশি। একটা মেয়ে, ও কলেজে পড়ে, সিঁড়িতে ওঠার সময় আস্তে আস্তে দেখতেছে তার 2-3 তলা 3 তলায় ক্লাস, বুকে শ্বাসকষ্ট হয়, বুকে চাপ দেয়। স্বাভাবিকভাবে ওখানে যেহেতু অনেকদিন ধরে যে বুকে চাপ দেয়, শ্বাসকষ্ট হয়, হাঁপানি চিকিৎসা চলতেছে। আচ্ছা, হাঁপানি চিকিৎসা চলার পরে হাঁপানি চিকিৎসায় উন্নতি হয় না, তখন যে ও আসছে, আসার পর ইকো করছে, ইকো করার পরে দেখা গেল তার ভালভ শুরু হয়ে গেছে। আচ্ছা, ভালভ দিয়ে তার রক্ত যাচ্ছে না, না যাওয়াতে কি হচ্ছে, পিছনের দিকে ফুসফুসের মধ্যে রক্ত হয়ে যাচ্ছে, রক্ত জমাট কথা বলা যায় যে পানি জমতেছে
ফুসফুসের মধ্যে, যেহেতু পানি জমতেছে এই জন্য অল্প তার শ্বাসকষ্ট হয়। এরপর তাকে বললাম যে এই যে ভালভ যেটা আছে এখন যে কন্ডিশনে আছে ভালভের, এই ভালভের বেলুন দিয়ে ফুলাই দেওয়া যাবে, এটাকে আমরা পিটিএমসি বলি, যেহেতু বয়সও কম পিটিএমসি। এরপরে ওই রুগীর ভালভ এর পিটিএমসি করে দিলাম, পিটিএমসি করে দেওয়ার পরে রুগী এখন ওই 3 তলা ক্লাসও করে, রিসেন্টলি তার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, ঠিক আছে। এখন যদি এমন জিনিসটা হতো যে এই রুগীর এরকম ভালভ সরু আছে, বিয়ে করতে জানে না হয়তো ভিতরের রোগ, কিন্তু এই বাচ্চা হওয়া চলাকালীন হঠাৎ করে তার শ্বাসকষ্ট হতে পারতো, বা বাচ্চা ডেলিভারি হওয়ার সময় তার মারাত্মক কিছু করতে পারতো, হ্যাঁ। তাহলে এই পিটিএমসি এটাও একটা চিকিৎসা, যে বুকে চাপ দেওয়া বা শ্বাসকষ্ট হওয়া। আর নেক্সট এই যে হ্যাঁ আরেকটা রোগী, সেটা হলো যে ওনারও কি হয়, বুকে চাপ লাগে। কখন চাপ লাগে? রাতে শোয়ার পরে, রাতে শোয়ার পরে বুক ধরে আসে। এই রোগের ইসিজি নরমাল, ইকো নরমাল, ইটিটিও নরমাল, আল্ট্রাসোনোগ্রাম নরমাল। এন্ডোস্কোপি করা হলো, এন্ডোস্কোপি করার পরে দেখা গেল যে তার কিছু অ্যাসিড রিফ্লাক্স হয়, অ্যাসিড জমা হয়। তাহলে এই রোগীর চিকিৎসা হলো জাস্ট ওমেপ্রাজল গ্রুপের ওষুধ আর অ্যান্টাসিড গ্রুপ দিয়ে তার রোগী ভালো হয়ে গেল। তার মানে এই যে যদিও 40 বছর তে বুকে ব্যথা, তার মানে বুকে ব্যথা হার্টের কারণে হচ্ছে তা না, এটার কারণে হচ্ছে কি আমরা যেটা অ্যাসিডিটি বলি বা গ্যাস্ট্রাইটিস বলি বা গ্যাস বলি, তাই না? এটা হলো কারণ, এবং তার এখন সে ভালো আছে। নেক্সট, আচ্ছা এখন আরেকটা রোগী, এই যে মহিলা 33 বছর বয়স, ওজন 110 কেজি, ঠিক আছে। এখন এই রোগী যেটা ওজন 110 কেজি, 33 বছর বয়স, 5 বছর ধরে উনি বুকে ব্যথা অনুভব করেন, যথারীতি ওনাকে বুকে ব্যথার জন্য বিভিন্ন ধরনের ওষুধপত্র খাচ্ছেন। এখানে আসার পরে এই যে ইসিজি ইকোটিকো সবই নরমাল, আল্ট্রাসোনোগ্রাম করার পরে দেখা গেল কি গলব্লাডারে পিত্তথলিতে পাথর। তাহলে পিত্তথলিতে যে পাথর হলো, এই পাথর জাস্ট অপারেশনের পরে রোগী ভালো হয়ে গেল। এই রোগীর ক্ষেত্রে অবশ্য আমি একটা অপশন দিয়েছিলাম যে এখন পাথর গলানোর জন্য কিছু ওষুধ আছে, এটা অনেক সময় যে 30-40% কেসে কাজ করে, পাথর গলানোর ওষুধ। এই রোগী লাকিলে যে ওষুধ পাথরের গলানোর ওষুধ খেয়ে রোগী ভালো হয়ে গেছে, অপারেশন লাগে না, ঠিক আছে। তাহলে গলব্লাডারে বা পিত্তথলিতে পাথর থাকা এটা হলো বুকে ব্যথার একটা কারণ। ওকে, আচ্ছা আর একটা জিনিস আমাদের সবার সাথে যে পরিচিত হওয়ার যে ইয়েটা, মানে আমি একটু দেরি করতেছিলাম এই জন্য যে সবাই তো এখন আসে নাই, পরবর্তীতে যারা আসবে তারা হয়তো বাদ করে যাবে, এই জন্য এই জিনিসটাকে মাঝামাঝি করে নেবো আর কি, ঠিক আছে। সবার সাথে পরিচিত হবে। ইটিডি পজিটিভ এনজিওগ্রামে দেখা গেল 2টা ব্লক, কারণ আমরা একটা কথা বলি বাংলাদেশের সবাই ডাক্তার, ঠিক আছে। সবাই যদি একটা কথা বলেন দেখবেন সবাই অ্যাডভাইস দিচ্ছে ওটা করো ওটা করো ওটা করো, হ্যাঁ। তো এখন এটার কিছু আসলে ক্ষতি হয়ে যায়, সেটা নিয়ে একটা, যেটা হলো যে 65 বছর বয়স, ওজন 90 কেজি, 10 বছর যাবত ধূমপান করেন। ওনার গত 3 মাস যাবত ঘাড়ে অস্বস্তি, ঘাড়ে এক ধরনের ব্যথা অনুভব করেন, বা ঘাড়ে একজন ডিসকমফোর্ট বলি আমরা, ডিসকমফোর্ট অনুভব করতেছেন, ঘাড়ে চাপ লাগে। ওনার প্রেশার দেখা গেল 170/100, ওনাকে উচ্চ রক্তচাপ ওষুধ দেওয়া হলো, এবং 10 দিন পরে ফলো আপে আসলে প্রেশার 130/85, মানে প্রেশারের কন্ট্রোল নাও, হ্যাঁ। আচ্ছা তারপরে কি আছে, ওনার হিস্ট্রিতে দেখা গেল বাবা মা 2 ভাই সবার উচ্চ রক্তচাপ আছে, তার মানে তার ফ্যামিলিগত রক্তচাপ হঠাৎ করে যে বাড়ছে মনে হয় না, ওনার ক্রমাগত আস্তে আস্তে বাড়ছে। সুতরাং এই রোগের ক্ষেত্রে আমাদের নিয়মিত ওষুধ খাওয়া খুব জরুরি, ঠিক আছে। তাহলে কি হলো, এই যে ওনাকে নিয়মিত ওষুধ খেতে বলা হলো, সুস্থ জীবনযাপনের জন্য বলা হলো, এবং অতিরিক্ত লবণ বাদ দিতে বলা হলো, ধূমপান বন্ধ করতে বলা হলো, ওজন কমানোর জন্য, যেহেতু ওজন 90 কেজি, বলা হলো আপনি ওজন কমান, নিয়মিত হাঁটাচলা করেন। এরপরে বললাম রোগীকে মাসে 1-2 বার রেজিস্টার ডাক্তার দ্বারা, রেজিস্টার ডাক্তার মানে এমবিবিএস ডাক্তার আর কি, হ্যাঁ, যারা ওজন প্রেশার মাপতে বলা হলো আর কি, ঠিক আছে। কারণ হলো যে মানে এটা মানে দুঃখজনক হলেও সত্য যে এরকম আছে যে আমার রুমে বা আমার এতে মেশিন আছে বানাই আমি যে ভালো মাপতে পারি তা না। ইভেন আমার এমবিবিএস ডাক্তার যারা আছে এদেরকে বহুদিন ট্রেনিং দেওয়ার পরেও আসলে তারা মাপা শেখে আর কি, ঠিক আছে। এখন যে জিনিসটা হলো যে অনেক ক্ষেত্রে দেখি একটা রোগী আসছে প্রেশার 180/110, আমার কাছে আর আমাদের কিন্তু লো প্রেশার ছিল, তাহলে লো প্রেশার ছিল, হঠাৎ করে এত পারার কথা না। কি হয়েছে, কোথায় মাপছে, অমুক ফার্মেসিতে মাপছে, ঠিক আছে। এখন এই ফার্মেসিতে মাপা যেটা আছে, মাপা এরকম না যে আমার ফার্মেসিতে একটা প্রেশার মাপার মেশিন আছে মানে আমি প্রেশার মাপতে পারি, জিনিসটা তা না। সবকিছুর জন্য একটা ট্রেনিং দরকার, সবকিছুর জন্য।
তো এখন এই কারণে আমি বলছি মাসে 1 থেকে 2 বার আপনি রেজিস্টার্ড ডাক্তার দ্বারা প্রেসার মাপবেন। নেক্সট প্লিজ। রোগী প্রথম 6 মাস নিয়মিত ওষুধ খাওয়ার পরে ওনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ছিল। ওই যে স্বাভাবিকভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে বলে আপনার তো প্রেসার নরমাল, আপনি ওষুধ খান কে, আপনার তো প্রেসার ভালো দেখতেছে। উনি হয়তো পরামর্শ ছাড়াই ওষুধ বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে এরপরে 2 মাস পরে উনি জানালো যে আমার একটু দুর্বল লাগতেছে, এই যে বাম হাত পা দুর্বল লাগতেছে। বাম হাত দুর্বল লাগতেছে যখন আসছে তখন দেখা গেল অলরেডি তার প্যারালাইজড হয়ে গেছে, স্ট্রোক হয়ে গেছে প্রেসারের কারণে। ঠিক আছে, তো এখন এরপরে পাশাপাশি দেখা গেল সিরাম ক্রিয়েটিনিন করে দেখি 2.3, অর্থাৎ ব্রেন স্ট্রোক হয়েছে, তার কিডনি সমস্যা ডেভেলপ করছে। আচ্ছা, তখন উচ্চচাপ নিয়ন্ত্রণের জন্য বলা হলো তার কিডনি চিকিৎসার জন্য আমার একটা কিডনি স্পেশালিস্ট একটা ডাক্তার বললো, আমার কিডনি রেফার করতে হলো। 2 নাম্বার আমার ব্রেন স্ট্রোকের জন্য নিউরোলজিস্টের কাছে পাঠাইতে হলো, তাহলে ডাক্তার আরো 2 জন বাড়লো। আর হলো সে দিচ্ছিলাম যেখানে কন্ট্রোল ছিল সেখানে আমাকে হেল্প করার জন্য আরো 2 জন ডাক্তার, একজন ফিজিওথেরাপিস্টের সরবরাহ হতে হলো। রোগীকে তাকে 3 জায়গায় রেফার করতে হলো। ঠিক আছে, এটার মেসেজটা হলো সেটা হলো যে সেটা যদি উচ্চ রক্তচাপ থাকে, ওষুধ যদি খান ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করবেন না, 1। আর 2 নাম্বার হলো যে একদম নিয়মিত ওষুধ খেতে থাকেন, আর মাঝে মাঝে 2-3 মাস পর বা 4 মাস পর পরে ফলো আপে আসতে হবে। ওকে। রিমোট এরিয়া থাকার ওই যে সে মহেশখালী রিমোট এরিয়া থাকার সময় ওনাকে বুকে ব্যথা হচ্ছে, ওনার কষ্ট হচ্ছে কি, ওই যে লবণ মাথায় করে নিতে গেলে ওনার বুকে চাপ দেয়। তখন ওনাকে যেটা হলো স্বাভাবিকভাবে আমার স্থানীয় হেলথ কমপ্লেক্সে গেলে ওনাকে ওমপ্রাজল জাতীয় ওষুধ দেওয়া হলো। ওমপ্রাজল ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ, গ্যাস্ট্রিকিয়া মনে করে ওমপ্রাজল ওষুধ। আবার যেহেতু কষ্ট হয় ওমপ্রাজল ওষুধ খেয়ে কমে না, আবার গেলেন, আবার ইসিজি করলো না স্বাভাবিক, কিন্তু এবার যেহেতু রোগী জোর দিয়ে বলছে যে আমার তো সমস্যা মিটছে না, তখন তাকে বললো যে আপনি একজন কার্ডিওলজিস্টের সমাগম হন। তখন রোগী আসছে। নেক্সট, রোগী আসার পরে দেখা গেল যে তার ডায়াবেটিস হাই, কোলেস্টেরল অনেক হাই। তাকে ডায়াবেটিসের ওষুধ, ডায়াবেটিস কন্ট্রোল করতে বলা হলো, আর হলো এই যে কোলেস্টেরল ওষুধ দেওয়া হলো। ইভেন ইটিটি পজিটিভ দেয়। ঠিক আছে, ইটিটি পজিটিভ মানে হার্টে ব্লক আছে, ব্লকের ওষুধ দেওয়া হলো, ডায়াবেটিস কন্ট্রোল করার ওষুধ দেওয়া হলো, আর হলো উচ্চ রক্তচাপ কন্ট্রোল করার জন্য ওষুধ দেওয়া হলো। আচ্ছা, কিছুদিন ওষুধ খাওয়ার পরে উনি এখন আর দেখে যে ওই মানে পরিশ্রম করলে ওনার কষ্ট হচ্ছে না, উনি ভালো আছে, বলা হলো যে আপনি ওষুধ কন্টিনিউ করেন, ওনার আর এনজিওগ্রাম বা কোনো কিছুর প্রয়োজন নেই। ঠিক আছে, ওনাকে নিয়মিত ওষুধ খেতে বলা হলো, ডায়াবেটিস কন্ট্রোল করতে বলা হলো। নেক্সট পেজ। নেক্সট, উনি এখন ওই যে মাঝে মাঝে ফলো আপে আসেন। এখানেও দেখতেছি আমরা একটা রোগী আছে যে 56 বছর বয়স, ওনারও যে উচ্চ রক্তচাপ আছে, উচ্চ মাত্রা কোলেস্টেরল আছে 280 বা 160। ওনাকে বলা হলো যে আপনি কোলেস্টেরল নিয়ন্ত্রণ করেন। এই ভদ্রলোক থাকেন, যেটা হয় উচ্চ রক্তচাপ 4 বছর ধরে, ডায়াবেটিস 4 বছর ধরে, অনিয়মিত ওষুধ খান, ধূমপান করেন 10 বছর ধরে। ওনার 3 দিন আগে কি হয়েছে, বুকে তীব্র ব্যথা হয়েছে, সাথে ঘাম হচ্ছে। উনি স্থানীয় যে স্বাভাবিকভাবে ফার্মেসিতে যে বলছে যে আমার বুকে ব্যথা হচ্ছে, ওনাকে কি করা, ওনাকে অ্যাসিডিটি মনে করে অ্যাসিডিটির ওষুধ দেওয়া হলো। ঠিক আছে, এরপর 3 দিন পরে ওনার যখন শ্বাসকষ্ট শুরু হলো, তখন তো বুঝছে জিনিসটা তো এই ব্যথা সে ব্যথা না। তখন উনি আসার পরে ইসিজি করে দেখা গেল যে তার হার্ট অ্যাটাক হয়ে গেছে। সুতরাং এইটুকু হলো একটা মেসেজ, যেটা যদি আপনার বয়স 40-এর বেশি হয় বা 40-এর কাছাকাছি হয়, যদি আপনার ডায়াবেটিস থাকে, যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে, বা কোনো ধূমপান করেন, বা কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, বা আপনার ফ্যামিলিতে হার্টের অসুখ থাকে, তাহলে যে কোনো ধরনের নতুন ধরনের বুকে ব্যথা হলে আপনি সরাসরি অ্যাটলিস্ট মেডিসিন বিশেষজ্ঞ অথবা কার্ডিওলজিস্টের শরণাপন্ন হবেন, অথবা প্রয়োজন হলে অ্যাটলিস্ট মিনিমাম ইসিজি করবে। কারণ ওই রোগী যদি 3 দিন আগে ইসিজি করতো, অ্যাটলিস্ট তার হার্ট অ্যাটাকটা ধরা পড়তো। তার মানে এই যে দেরি করে আসা, ঠিক আছে, এই জন্য ওই ইয়ারগুলোতে যে ক্ষেত্রে আপনি মনে করতেছেন মানে ব্যথার গুরুত্বটা বেশি বা নতুন ধরনের ব্যথা, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার পরামর্শ নেবেন। ফার্মেসিতে যে গ্যাস্ট্রিকের ওষুধ খান, অথবা গ্যাস্ট্রিক ওষুধ একটা খান, কিন্তু একটা মিনিমাম ইসিজি করেন, মিনিমাম একটা ইসিজি করেন। আচ্ছা, আরেকজন রোগী যেটা যে আমরা দেখতেছি, ওনারও বুকে তীব্র ব্যথা, 65 বছর বয়স, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, অনেক ডায়াবেটিস, আর 5 দিন ধরে জ্বর, বাম পাশে বুকে ব্যথা, 5 দিন ধরে জ্বর। স্বাভাবিকভাবে আসলো, আসার ইসিজি করা হলো, ইসিজি নরমাল, কিন্তু এক্সরে করে দেখা গেল কি
এই যে বাম সাইডে এরকম এই যে ইনফেকশন হয়ে গেছে পুরো। আচ্ছা, এখন বাম সাইড তার মানে নিউমোনিয়া হয়েছে, তার বয়স বেশি, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, হার্টের রোগে যেমন হতে পারে, এইসব রোগে নিউমোনিয়া হতে পারে। অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, 10 দিন পর উনি পুরোপুরি সুস্থ, বুকে ব্যথা কমে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে মেসেজটা হলো, যদি কোনো বয়স্ক রোগী থাকে, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে, তাহলে তার বুকে ইনফেকশন হতে পারে। আচ্ছা, আরেকটা কেস আমরা দেখতেছি যে 45 বছর বয়স, উনি হলেন 2 বছর যাবত রাতে 2 মাস যাবত রাতে জ্বর আসে, ওজন কমে যাচ্ছে এবং বাম পাশে বুকে ব্যথা, ইএসআর বেশি, ব্লাড সুগার বেশি। অর্থাৎ বয়স্ক রোগী, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, বুকে ব্যথা, সাথে দীর্ঘ সময় ধরে জ্বর, এইসব রোগের কি হতে পারে, যেহেতু ইমিউনোসাপ্রেশন মানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ডায়াবেটিস থাকলে, এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার জন্য এই রোগীর সহজে ইনফেকশন হয়, তেমনি সহজে টিবিও হয়। সুতরাং এই রোগীর টিবি, পরে দেখা গেল এক্সরে করে এই রোগীর টিবি হয়েছে, তখন টিবির ওষুধ দেওয়া হলো, সমস্ত ওষুধ খাওয়ার পরে ভালো। নেক্সট। আচ্ছা, আরেকটা যেটা হলো সেটা হলো যে বুকে ব্যথা, শুধু এটা না, বুকে ব্যথা হাড় ভাঙলেও হতে পারে। অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে বুকে হাড় ব্যথা হয়েছে, অনেক তীব্র ব্যথা, এক্সরে করে পরে দেখা গেল যে হাড় ভেঙে গেছে, তখন তাকে অর্থোপেডিক সার্জনের কাছে রেফার করা হলো। নেক্সট। আচ্ছা, আমি মুখে বলে দিই, এটা ওই যে ফন্টের সমস্যা, একটু সমস্যা না, বাংলা ফন্ট নাই নাকি, বাংলা ফন্ট নেই। আচ্ছা, অসুবিধা নেই। এটা হলো এই যে ভদ্রলোক, ওনার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকার কারণে ওনার যেহেতু রেগুলার হঠাৎ করে একদিন ডান হাত এই ডান সাইড বাঁকা হয়ে গেছে, ডান সাইড দুর্বল হয়ে গেছে। তার মানে এই যে যদি আমি ডায়াবেটিস অনিয়ন্ত্রণ না করি, বা প্রেশার যদি নিয়ন্ত্রণ না করি, বা ধূমপান করি, বা কোলেস্ট্রল নিয়ন্ত্রণ না করি, তাহলে আমার প্যারালাইসিস হওয়ার সুযোগ আছে। ঠিক আছে, এটা হলো মেসেজ, প্যারালাইসিস হতে পারে। নেক্সট। আচ্ছা, আরেকটা হলো সেটা হলো এক ভদ্রলোক, উনি এরকম ডায়াবেটিস অনিয়ন্ত্রিত অনেকদিন ধরে, হঠাৎ করে দেখা গেল রাত্রেবেলা শুয়ে আছে, অনেক সময় গ্রামের বাড়িতে তার কুপি আছে না, ওই কুপি জ্বালায় শোয়, তো ওনার পায়ের কাছে আছে, উনি উঠে দেখে যে ওনার পা পুড়ে গেছে, উনি টেরও পায়নি। তাহলে আসার পর ডায়াবেটিস অনেক অনিয়ন্ত্রিত, ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে আমাদের নার্ভের ড্যামেজ হতে থাকে, এই যে পুড়ে গেছে তাও সে টের পায় না, এটাকে আমরা বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি। ঠিক আছে, এই জন্য ডায়াবেটিস মানে নিয়ন্ত্রণ করা বা উচ্চ রক্তচাপ, কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করা এত জরুরি। এর আগে আরেকটা হলো যে ওরকম ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে না বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে না, হঠাৎ করে 2 পা ফোলামে আসছে, আমরা পরীক্ষা করে দেখা গেল যে এই রোগীর পেশাবের সাথে প্রোটিন যাচ্ছে, অনেক কিডনি ড্যামেজ হওয়া শুরু হয়ে গেছে, ফলে 2 সাইডে 2 পায়ে পানি আসতেছে, যেখানে 2 পায়ে পানি আসতেছে, এটাকে আমরা বলি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, মানে ডায়াবেটিসের কারণে কিডনি সমস্যা শুরু হয়েছে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এরপরে আসতে পারে যে অনেকদিন ধরে ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রণ করে না, চোখে কম দেখে, আমরা চোখে কম দেখতে পারি, ডায়াবেটিসের কারণে চোখে ড্যামেজ হচ্ছে, এটাকে বলতেছি আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ঠিক আছে, তাহলে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণ না করে, তাহলে এটা বলে কিডনি সমস্যা হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, তারপরে হলো আমাদের নার্ভের ড্যামেজ হতে পারে, নিউরোপ্যাথি হতে পারে, ইভেন চোখ ব্লাইন্ড হতে পারে। ঠিক আছে, তাহলে এটার মেসেজটা, এটাই মেসেজ, সেটা হলো যে আমাদের ডায়াবেটিস বা এগুলো নিয়ন্ত্রণ করা, যে রিস্ক ফ্যাক্টরগুলো বললাম, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, প্রেশার, তারপরে হলো ধূমপান না করা, আর একটা কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করা, এটা এত জরুরি। আচ্ছা, তারপরে এখন মোটামুটি আমরা যেটুকু আসি, একটু লেকচার অল্প বাকি আছে আর কি। হ্যাঁ, আমরা এখন কেসগুলো করলাম, সেটা হলে এখন সবার সাথে একটু পরিচিত হই। এই যে যাবে, আচ্ছা, যেটা আছে ক্যামেরাতে সামনে আছে, একজন কিন্তু সামনে এসে পরিচয় দিলে ভালো। নাম আর কোথা থেকে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, সিজিএ কার্যালয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হারুনুর রশিদ, আমি সিও বাণিজ্য মন্ত্রণালয় অডিটর হিসেবে কর্মরত আছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি কাজী আশরাফুল ইসলাম, 61 বিজয়নগর, প্রজেক্ট রিসার্চ পেপার ওয়ার্কের ডিরেক্টর হিসেবে আছি।
আমার নাম মোহাম্মদ আবু ইউসুফি, আমি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ডেপুটি চিফ প্ল্যানিং হিসেবে কাজ করি। আমি মোহাম্মদ তৌহিদুজ্জামান, আমি হেলথ মিনিস্ট্রির একটা ইনস্টিটিউটে আছি সরকারি। আসসালামু আলাইকুম, আমি শহীদুল কামনাই টিভি, আমি আলমনা চুয়াডাঙ্গা বাড়ি, আমি ব্যবসা করি। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, পেশা ব্যবসা। আসসালামু আলাইকুম, মোহাম্মদ আব্দুল মজিদ, গ্রামের বাড়ি কুষ্টিয়া, আমাদের ডেভেলপমেন্ট ব্যাংক ছেলেদের ব্রাঞ্চে ম্যানেজার। Assalamu alaikum. My name is Asrina Khalid. আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল ওহাব, আমি আমার বাড়ি ঝিনাইদা, আমি ঝিনাইদা একের সাবেক সংসদ সদস্য, আমার ঢাকা বাসা শ্যামল বাইতুল আমান হাউজিং সোসাইটি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম মহিউদ্দিন আহমেদ শাহিন, আমি ব্যবসা করি, পান্তপথ থেকে আসছি। Assalamu alaikum. আমি মিসেস ইয়াসমিন হাওদার, টিকাটুলি, ঢাকা। আমি মোহাম্মদ খালিদ হোসেন, আমি চুয়াডাঙ্গা খাদিমপুর থেকে আসছি। আমি একটা চাকরি করি বাংলাদেশ সুগারে। আশরাফুল ইসলাম, চুয়াডাঙ্গা খাদিমপুর, আমি পেশায় পল্লী চিকিৎসক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ লিয়াকত আলী গাজী, ন্যাশনাল লাইব্রেরি চাকরি করি, রামপুর থেকে। আসসালামু আলাইকুম, আমি আব্দুল রহমান মোল্লা, আমি পেশায় আমি একজন স্মল ইনভেস্টার্স, বিনিয়োগ করি। কিশোরগঞ্জ আমার বাড়ি, সেটেল বোনাস। আই ফিল প্রাউড ডক্টর শফি নিয়ে যে উনি আমি ফ্রিডম ফাইটার। তো আমি গেলাম ওনার কাছে, গিয়ে দেখলাম যে মুক্তিযোদ্ধাদের কোনো ফি উনি নেন না। সো থ্যাংক ইউ ভেরি মাচ, কংগ্রেচুলেশন। আসসালামু আলাইকুম, আমি কালাম হোসেন, কলেজ বাড়িতে এসে হিসেবে স্পেশাল হাসপাতাল আছি। আসসালামু আলাইকুম, আমি কাজিম জিয়াউর হোসেন বাবু, ব্যবসায়ী। বাসা কদম তালে কি আসছে? বাসাও কদমতলা থেকে, এটা আমার পৈতৃক বাড়িতে এলাকা। আসেন আসেন, ভাবিও আসেন, ভাবিও রুগী আসেন। আসসালামু আলাইকুম, জিয়া আহমেদ, আমি পরবর্তী হাসপাতাল মেডিসিন দেখেছিলাম। সদ্য রিটায়ার্ড। এই গত জানুয়ারির 15 তারিখ থেকে ডক্টর সাহেব আসলে সত্যি আমরা ওনার সেবা করি। আগে ব্যবসা করে কেমন চলছে? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন। আসসালামু আলাইকুম, আমি দাউদুল ইসলাম, বাসা কদমতলায় থাকি। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ হোসেন পল্টু, একজন